যে সংস্কার প্রসঙ্গ যেহেতু উঠলো, মানে আপনাদের সম্পৃক্ত যে জায়গাগুলো, সরকারি দপ্তরগুলো, ব্যাংকিং সেক্টর, এনবিআর, মানে সংস্কার কতটুকু দেখছেন আসলে? আচ্ছা, এইটা নিয়ে আমরা খুব হতাশ। বিশেষ করে এনবিআর এর সংস্কার নিয়ে কিন্তু অনেক কথা আমরা শুনেছি, দেখেছি, উদ্যোগও নিতে দেখেছি, কিন্তু আলটিমেটলি এটা থমকে গেল কেন? প্রথমেই আমি বলবো যে ওখানে একটা অনৈতিক কাজ হচ্ছে, সেটা হচ্ছে যারা ট্যাক্স কালেক্টর তারাই আবার ওখানে, মানে যারা কালেক্টর তারাই আবার ওখানে পলিসি নির্ধারণ করছে, যেটা আমি মনে করি অনৈতিক। কারণ হচ্ছে যে আপনি যখন ট্যাক্স কালেকশানে থাকবেন তখন আপনি পলিসি নির্ধারণের ক্ষেত্রে যেইটা আমরা ফেস করতেছি, বিভিন্ন জায়গায় অস্পষ্টতা রেখে দেওয়া হয়। সেই অস্পষ্টতাগুলি ধরেই তারা সেখানে ব্যবসায়ীদেরকে নানাভাবে হেনস্থা করছে। তো এই জায়গাগুলি আপনি যদি ট্যাক্স মানে যারা পলিসি মেকিং করবে তারা সম্পূর্ণ একটা সেপারেট বডি হওয়া উচিত, এবং তাহলে তারা শুধু পলিসি মেক করে দিবে, আর এরপরে ওই পলিসি অনুযায়ী কালেক্টর যারা তারা কালেকশানে থাকবে। তাইলে সেখানে এই যে মানে সমস্যাগুলি অত বেশি থাকবে না, সেই জায়গাটা যেমন হওয়া উচিত। আবার ব্যাংকিং খাতে সংস্কার, এটা নিয়েও আমরা অনেক কথা শুনেছি। আমরা যেটা মনে করি এই মুহূর্তে ব্যাংকিং খাতের সংস্কারটা সবচেয়ে বেশি জরুরি। কারণ আপনি যদি দেখেন একটার পর একটা ইন্ডাস্ট্রি এখন যেগুলি বন্ধ হচ্ছে, এর অন্যতম কারণ হচ্ছে ব্যাংকের নানা রকমের অসহযোগিতা, তাদের নানা রকমের বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসিকে মানে কেন্দ্র করে ব্যাংকগুলি সেই অজুহাত দিয়ে নানাভাবে ব্যবসায়ীদেরকে বিভিন্নভাবে তাদেরকে অসহযোগিতা করছে, ফলে একটার পর একটা ইন্ডাস্ট্রি কিন্তু বন্ধ হচ্ছে। এখন এই জায়গাটাতে যেটা আমি বারবার বলার চেষ্টা, অসহযোগিতাটা কেন, মানে অসহযোগিতা কেন আমি বলছি, যেমন মনে করেন আপনি ৬০,০০০ কোটি টাকার নতুন একটা বাজেট বরাদ্দ দিলেন, বরাদ্দ দিলেন নতুন মানে বন্ধ ফ্যাক্টরিগুলি চালু করার জন্য, কিন্তু চলমান ফ্যাক্টরিগুলি যে সামান্য সহযোগিতার অভাবে, ব্যাংকের অসহযোগিতার কারণে বন্ধ হয়ে যাচ্ছে, এদেরকে বাঁচানোর জন্য কিছু কি করার প্রয়োজন নাই? যেমন মনে করেন আজকালকে আমার কাছে একজন মালিক আসছেন যে তার মাত্র ১০ কোটি টাকার একটা মানে ওভারডিউ হয়ে আছে। এই ওভারডিউর কারণে তার সকল কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে, তার আমদানি রপ্তানি ব্যাক টু ভ্যাকেন্সি সব বন্ধ। অথচ তার কিন্তু এই ক্রাইসিস পিরিয়ডটাকে মোকাবেলার জন্য তার এক্সপোর্ট প্রসেস থেকেই ব্যাংকে এফডিআর জমায়া রাখা হয়েছে। তাহলে ব্যাংকের এখন কাজটা কি? সেই এফডিআরটা এনক্যাশ করে তার ওই ক্রাইসিসটাকে মিট আপ করে তার ফ্যাক্টরিটাকে চলমান রাখা, কিন্তু রাখা হচ্ছে না। এটা কি কারণে রাখা হচ্ছে না? এখন বলছেন যে বাংলাদেশ ব্যাংকের পলিসির কোথাও মানে কিতাবে কোথাও লেখা রাখছে যে কি করতে হবে, ওই অজুহাতে তারা এটাকে করতে পারছে না। তাইলে এখন এই যে ফ্যাক্টরিটা যে বন্ধ হয়ে যাচ্ছে, এটার জন্য দায় কে, কার? এই জিনিসগুলো আমি কন্টিনিউয়াস বলে যাচ্ছি যে আপনারা অন্তত চলমান ফ্যাক্টরিটাকে, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ওই দিন বলেছিলাম যে চলমান ফ্যাক্টরি যেগুলি বন্ধ হচ্ছে এটাকে অন্তত মানে বাঁচায় রাখার চেষ্টাটা করা উচিত, এবং সেখানে প্রয়োজনে কিছু বরাদ্দ রাখা হোক। এবং আমি মনে করি ওই জায়গাটা আগে ফরজ, যে ওই জায়গাটা কি। সেক্ষেত্রে মানে আপনারা যারা রপ্তানিমুখী শিল্প, আপনাদের অ্যাসোসিয়েশন থেকে মানে এই জিনিসগুলো বাংলাদেশ ব্যাংক বা এনবিআর উচ্চ পর্যায়ে আপনারা কন্টিনিউয়াস এগুলি নিয়ে কথা বলছি আমরা। এনবিআর এর সাথে আমি ট্যাক্সেশন পলিসি নিয়ে আমি অনেকবার কথা বলেছি, এবং চেয়ারম্যান মহোদয় অত্যন্ত পজিটিভ মানুষ, মানে পজিটিভ সেন্সের একজন মানুষ, ভালো মানুষ। তিনি বিষয়টাকে অনুধাবন করেছেন এবং বলছেন, কোনো একটা পর্যায়ে উনি বলেছেন যে হ্যাঁ এটা একটা কালো আইন, কিন্তু আমার কিছু করার নেই। তো কালো আইন যখন কিছু করার নাই, থাকবে না কেন, করতে হবে। আমরা তো ওই জায়গাটাতেই সবচেয়ে বেশি সাফারিংসে আসি, যে আপনি আমার কাছ থেকে মানে এবং সেখানে যেটা হচ্ছে, মনে করেন আমার কাছ থেকে ১.৫ কোটি টাকা নিয়ে গেল এআইটি, এই টাকাটা যদি ফেরত না দেয়, তাহলে আমার লোকজন এখন কি করতেছে, ব্যাক ক্যালকুলেশন করে এই ১.৫ কোটি টাকা যেহেতু ফেরতই পাবো না, তাহলে এইটাকে আমি ট্যাক্সেবল ফিগার বানানোর জন্য প্রফিট কত বানানো দরকার আমি সেটা বানাচ্ছি, একটা ফেক প্রফিট ব্যালেন্স শিট আমি বানাচ্ছি। আমি ওখানে মনে করেন ওখানে ১২.৫ কোটি টাকা আমার প্রফিট হইলে পরে ১.৫ কোটি টাকা আমার ১২% ইয়েতে আমার ১.৫ কোটি টাকা হয়, তাহলে আমি সেখানে ১২.৫ কোটি টাকা একটা প্রফিট দেখাচ্ছি। বাস্তবে কিন্তু সেটা নাই। মানে কাজের গরু
গোয়ালে নাই, কাগজে আছে। তো এখন আমি এনবিআর চেয়ারম্যান মহোদয়কে একদিন বললাম যে এরপরে 2-3 বছর পরে যদি আপনার ট্যাক্স ডিপার্টমেন্ট আমাকে বলে যে গত 3 বছরে তো আপনি 12.5 কোটি করে 36 কোটি প্রফিট করছেন, এটা কই? আপনার তো অ্যাকাউন্টেও নাই, কোথাও ইনভেস্টমেন্টও যায় নাই, তাহলে এই টাকা আপনি কি করছেন? তাহলে বিদেশ পাচার করছেন? এই উত্তর আমি কি দিব তখন? সেটার কোনো উত্তর নেই। আবার বাংলাদেশ ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট যে পলিসি, সেই পলিসির মধ্যে বলা আছে যে কোনো আমাকে যে ব্যবসায়ীকে ব্যাংক যে ফেসিলিটেশনটা দিচ্ছে, ব্যাক টু ব্যাক ফেসিলিটি অ্যান্ড অল আদার্স ফেসিলিটি, তার বিপরীতে আমার যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটে মিনিমাম স্কোর যদি 60% না হয়, তাহলে আমার সকল ওই ফেসিলিটি বন্ধ হয়ে যাবে। তো এখন আমি যদি প্রফিট কোনো কারণে লসও করি, প্রফিট নাও করতে পারি, তারপরেও আমাকে এই 2 কারণে আমাকে একটা ফেক ব্যালেন্স শিট বানিয়ে আমাকে প্রতি বছর জমা দিতে হচ্ছে। এইভাবে মানে একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2টা ডিপার্টমেন্ট যদি আমাদেরকে বাধ্য করে এই ধরনের ব্যালেন্স শিট বানাইতে, আমাদের যাওয়ার আর কোথাও কোনো জায়গা নাই।